নমস্কার, আমি মৃন্ময়ী। আবার চলে এসেছি ইবিএম নিউজ চ্যানেলে। ইবিএম নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আবার আমাদের বিকাশদাকে নিয়ে চলে এসেছি। বিকাশদা, এর আগের দিন যেটা আমরা আলোচনা করেছিলাম যে ওই 13টি, একটুখানি আমাকে একটু দেখে বলতে হবে, কেননা আমি এইটা নিয়ে খুব একটা বেশি অভ্যস্ত নই, সেই জন্য। আচ্ছা, এর আগে হচ্ছে আমরা 13টি নির্বাচন ক্ষেত্রের মধ্যে যে 4টি বিধানসভার নির্বাচন হয়েছিল তার ফল নিয়ে আমরা আলোচনা করেছি, তাই তো? এবার আজকে আমরা হচ্ছে যে আবার আমাদের যে ওই রাজ্যে 6টি বিধানসভার যে কেন্দ্র রয়েছে তার মধ্যে হচ্ছে তালড্যাংরা, তারপরে হচ্ছে সিতাই, মেদিনীপুর, হাড়োয়া, মাদারিহাট আর হচ্ছে নৈহাটি। হ্যাঁ, না, আমাদের পড়াশোনায় আমি সবাইকে নমস্কার জানাচ্ছি। আমাদের পড়াশোনায় একটু ভুল আছে। আচ্ছা, ওটা নৈহাটি নয়, আমিও ঠিক এক্ষুনি মনে করতে পারছি না। যাই হোক, 6টা বিধানসভা আসন উপনির্বাচন হতে যাচ্ছে। সবাইকে ইবিএম নিউজ চ্যানেলে মৃন্ময়ী স্বাগত জানিয়েছে, আমিও সম্পাদক হিসেবে স্বাগত জানাচ্ছি। দেখুন, আমাদের একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা বুঝতেই পারছেন আগের সেট আপের সাথে এখনকার সেট আপ বন্ধু ভাই সৃজন চৌধুরীর জন্য আমরা করতে পেরেছি। আমাদের কিছু টেকনিক্যাল কাজ চলছে স্টুডিও, তো এগুলো বোঝাই যাচ্ছে, কেননা স্থান কিছুটা পরিবর্তন করা হয়েছে। ওই জন্য সৃজনকে ধন্যবাদ জানাচ্ছি। মানে বিহাইন্ড দ্য স্ক্রিন কিছু মানুষ থাকে যাদের কথা বলা উচিত। আমরা যারা সম্পাদক, যারা অ্যাঙ্কার, তারাই প্রচার পায়, কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিন যাদের অবদান সর্বাধিক তারা কিন্তু প্রচারটা পায় না। তো মৃন্ময়ী শুরু করেছে, খুব ভালো। দেখুন, প্রত্যেক বছরই উপনির্বাচন হবেই, সেখানে সেই রাজ্যের সরকার চলছে। বিধানসভার কেন্দ্রগুলো খালি হয়ে গেলে বা কেউ পদত্যাগ করলে বা কেউ মারা গেলে এটা উপনির্বাচন হয়। সম্প্রতি 4টে হয়ে গেছে, আরও 6টা আসন্ন এখনও, যদিও প্রাথমিক স্তরে হবেই, যে কোনো দিন ঘোষণা হতে পারে। এই 6টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। কিছু জায়গায় নিশ্চয়ই আমার ব্যক্তিগতভাবে যাতায়াত আছে। এখনও আমাদের তো টিম সেইভাবে নেই যে সব জায়গায় আমরা মানুষ পাঠাতে পারি, আমাদের সাথীদের পাঠাতে পারি। সেখান থেকে কিছুটা খবর সংগ্রহ করতে হয়, ফোনের মাধ্যমে হয়। সব জায়গায় কিছু পরিচিতি আমার আছে, সেটা এই যে অ্যাঙ্কারিং করছে, সঞ্চালনা করছে মৃন্ময়ী, সেটা চান। সেখান থেকে খবর নেওয়া এবং খবরের ভিত্তিতে আপনাদেরকে প্রাথমিক আভাসটা দিচ্ছি। ইচ্ছে আছে উপনির্বাচনের আগে এই সব কেন্দ্রে যাওয়া। আমি প্রথমেই বলি মাদারিহাট কেন্দ্র। মাদারিহাট কেন্দ্রে যত খারাপ অবস্থায় থাকুক, এবারও কিন্তু ভারতীয় জনতা পার্টি জিতবে, এটা আমার নিজস্ব ধারণা। কেন ওখানে একটা হিন্দু ওয়েব চলছে, হিন্দু ওয়েব চলে, প্রত্যেকের সঙ্গে কথা বলে বা যারা আমাকে খবর দেয়, তারা যদিও অন্য দলের সমর্থক হলেও তারা কিন্তু বলছে এখানে কিন্তু বিজেপি ছাড়া কেউ জিতবে না। কেন মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে নরেন্দ্র মোদী হিন্দুদের একমাত্র পাহারাদার, সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি সেই ডিভিডেন্ডটা পায়। তো মাদারিহাট নিয়ে আমার বেশি কিছু বলার নেই, আমি প্রাথমিক যদিও আভাস দিচ্ছি। এরপরে অনেক সমীকরণ আছে, উপনির্বাচন যত এগোবে তত সমীকরণগুলো বদলাতে থাকে। হ্যাঁ, এই রাজ্যের শাসক দল তারা ক্রমশই শক্তি বৃদ্ধি করছে, কারণ আগের বারই 4টেতে 3টে বিধানসভা বিজেপির ছিল, সেটা শাসক দল দখল করেছে মানুষের জনসমর্থন নিয়ে। তো এবারও সেরকম কিছু ঘটলেও অবাক হবার কিছু থাকবে না, কেননা বিজেপির গ্রাফ কিন্তু ক্রমশই কমে যাচ্ছে, সারা দেশেই কমছে। তার নানা কারণ আছে, সেটা সেই কারণগুলো বিশ্লেষণ করতে বলছিল, আভাস দিতে বলছিল। এর মধ্যে একটা কেন্দ্র বোধহয় বললো মৃন্ময়ী, তালড্যাংরা বাঁকুড়ার একটা নির্বাচন কেন্দ্র। তালড্যাংরায় এখনো পর্যন্ত যা চান্স 50-50 হওয়ার,
চান্সই বেশি, 50-50 চান্স দুপক্ষেরই আছে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। আমি যতটুকু আভাস পেয়েছি, তবুও এখনো পর্যন্ত অনেকেই বিশ্বাস করে, বিশেষ করে বাংলার দলিত শ্রেণী যাদেরকে আমরা বলি, তারা বিশ্বাস করে যে হিন্দুদের রক্ষা করতে সেই মাদারিহাটের মতো মাদারিহাটে যেমন একটা ওয়েভ চলে, হিন্দু ওয়েভ, সেটা টালডাংরায় না চললেও মূলত দলিত শ্রেণী যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের ভোটটাই যেহেতু বেশি থাকে, সেহেতু টালডাংরাটা 50-50 বলে আমার মনে হয়েছে। আর একটা কেন্দ্র বললো যে সীতাই কেন্দ্রটা তৃণমূল কংগ্রেস পেতে পারে উপনির্বাচনের ফল বা লোকসভা বিধানসভার ভিত্তিতেও যদি দেখা যায়, সেখানে তৃণমূল কংগ্রেস যেহেতু তারা শাসক দল, সেখানে সিটাইটা তৃণমূল কংগ্রেস পেতে পারে। এটা আমি প্রাথমিক বলছি, নিশ্চয়ই নির্বাচন যখন হবে তার আগে আসার চেষ্টা করব আপনাদের সামনে, এবং ওখানে আমরা পরিকল্পনা নিয়েছি এবার থেকে নির্বাচন কেন্দ্রগুলো কিন্তু একটু ভিজিট করা যায়, আমাদের প্রতিনিধি দল বা আমি নিজে গিয়ে ভিজিটটা করব, এটা ইচ্ছে আছে। এরপরের কেন্দ্রটা আছে কি বল, মেদিনীপুর বিধানসভা কেন্দ্র, খুব ভাইটাল কেন্দ্র এটা। তার কারণ এখানে গত লোকসভা নির্বাচনে একটা পালাবদল ঘটে গেছে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রটি ছিল দিলীপ ঘোষের, বহু চর্চিত দিলীপ ঘোষের দখলে, মানে ভারতীয় জনতা পার্টির দখলে। তাকে এবার অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা তাদের ভেতরের আভ্যন্তরীণ রাজনীতি। কেন তাকে অন্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলো, এমন অনেক দূরের কেন্দ্র, মেদিনীপুর থেকে দুর্গাপুর বর্ধমান অনেকটাই দূর। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া কিন্তু লোকসভায় নির্বাচনে জিতে তিনি কিন্তু জিতেছেন এবার লোকসভা। কিন্তু মেদিনীপুর বিধানসভাটা তৃণমূল কংগ্রেসেরই দখলে ছিল, যেখান থেকে জুন মালিয়া পদত্যাগ করেই এটা এই লোকসভায় দাঁড়িয়েছিলেন, ফলে এই কেন্দ্রটা খালি হয়েছে। সেই জন্য মেদিনীপুরে এখন যে ওয়েভটা চলছে, বা লোকসভা সদ্য সমাপ্ত 3 মাস হতে চলত যদিও, তো সেখানে ওই মেদিনীপুর সিটটা তৃণমূল কংগ্রেসের দখলে যাবে বলে আমাদের প্রাথমিক ধারণা। তারপরে ছিল তোমার হারোয়া তৃণমূল কংগ্রেসের দুর্গ বলেই পরিচিত, এবং এই উপনির্বাচনে হারোয়া জায়গাটা কোথায়? বসিরহাটের দিকে। তো এই জায়গাটাও তৃণমূল কংগ্রেস পাবে বলেই ধারণা। এরপরে কি আছে? তারপরে ছিল এখানে ছিল মাদারিহাটটা প্রথমেই বলে দিই। আচ্ছা, হ্যাঁ, মাদারিহাট। নৈহাটি তুমি এখানে না, নৈহাটিটা কোনো একটা ভুল হয়েছে, নৈহাটি নয়, তো আমার এক্ষুনি মনেও পড়ছে না। তো মোটামুটি তৃণমূল কংগ্রেসই উপনির্বাচনে, শাসক দল এমনিতে এগিয়ে থাকে, যদিও সেটা ভ্রান্ত বলে বারবার প্রমাণিত হচ্ছে। এই 13টা উপনির্বাচন হয়ে গেছে, সেখানে দেখা গেছে ভারতীয় জনতা পার্টির অবস্থা খুবই খারাপ। ইন্ডিয়া জোট জিতেছে 10টা, একটা নির্দল, আর এইটা 2টো মাত্র ভারতীয় জনতা পার্টি কোনো ক্রমে জিতেছে। এই যে সর্বভারতীয় স্তরে গ্রাফটা নামছে, আমি ওই কেন্দ্রটা মনে করতে পারছি না, ওটা লেখায় কোনো ভুল থাকতে পারে। যাই হোক, সেটা নিয়ে পরে যখন আবার আলোচনা করব তখন পুরোপুরি আলোচনা করব। আপাতত আজকে এই পর্যন্তই থাক। যাবার আগে আবারও বলে যাচ্ছি, ইবিএম নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন, যাতে আরো বহু মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি। ভুলবেন না কিন্তু। নমস্কার।